ভাবুন তো, একজন শিক্ষকের জীবন কিভাবে এক মুহূর্তে একেবারে ওলটপালট হয়ে যেতে পারে। চলুন আজ আমরা ফাহাদ স্যারের সেই গল্পটাই শুনি। তিনি তার ক্লাসরুম থেকে এমন এক জগতে নিক্ষিপ্ত হয়েছিলেন যা তার নিজের ভাষাতেই ছিল জাহান্নামের মতো। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা সরাসরি ফাহাদ স্যারের নিজের মুখ থেকেই শুনব তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। এমন এক যাত্রা যেখানে প্রত্যেকটা মুহূর্ত ছিল চরম অনিশ্চয়তায় ভরা। গল্পের যিনি নায়ক সে ফাহাদ স্যারের নিজের কথা দিয়ে শুরু করা যাক। এই একটা বাক্য শুনলে কিন্তু বোঝা যায় তার স্বাভাবিক জীবন আর দুঃস্বপ্নের মধ্যে দেয়ালটা ঠিক কোথায় উঠেছিল। ওই প্রথম আঘাতের মুহূর্ত থেকেই তার চেনা পৃথিবীটা অচেনা হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার চলুন ঘটনার গভীরে যাওয়া যাক। এই অংশে আমরা দেখব কিভাবে পড়ানোর একটা সাধারণ দিন হুট করে এক অকল্পনীয় পাশবিক বাস্তবতায় রূপ নিল। পরিস্থিতিটা যে কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ভাবা যায় না। শুরুটা হয়েছিল খুবই সাধারণ, ক্লাস থেকে শুধু একটা ইশারায় ডাকা হলো, কিন্তু অফিসে ঢুকেই তিনি তো একেবারে হতবাক। প্রায় ২৫-২৬ জন পুলিশ, আর যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে ঘিরে ছিল জনা ৫০-৬০ পুলিশ সদস্য। কি অদ্ভুত একটা মুহূর্ত, তাই না? তিনি নিজেই এটাকে একটু মজা করে বলেছেন হিরোইক, কিন্তু ভ্যানে ওঠার সময় প্রথম যে ধাক্কাটা খেলেন ওটাই তাকে কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিল। তিনি আর সাধারণ নাগরিক নন, একজন কয়েদি। গল্পের মোড় এখান থেকেই পুরোপুরি ঘুরে যায়। ফাহাদ স্যার থানায় ঢোকার সাথে সাথেই যে শারীরিক আর মানসিক নির্যাতনের শিকার হলেন তা ছিল কল্পনারও বাইরে। থানায় ঢোকার পর প্রথম যে কথাটা তিনি শুনেছিলেন তা হল, ওরে একটু আপ্যায়ন করো। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হলো সেগুলো ছিল সাংঘাতিক গুরুতর। ভাবুন একবার, একজন শিক্ষকের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বোমা মারা, এমনকি মেট্রো রেল ভাঙার মতো অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো তার পেশার সঙ্গে এতটাই বেমানান ছিল যে বিশ্বাস করা কঠিন। তার প্রথম ২৪ ঘণ্টা ছিল একটা দুঃস্বপ্নের মতো, চরম বিশৃঙ্খলা আর বিভীষিকায় ভরা। মিরপুর থানা থেকে ডিবি অফিস, তারপর মাঝরাতে হাসপাতাল, সেখান থেকে কোর্টগারদ আর সবশেষে জেল। পুরো সময়টাই ছিল এক চরম অনিশ্চয়তা থেকে আরেকটা চরম অনিশ্চয়তার দিকে ছুটে চলার মতো। গল্পের এই পর্যায়ে এসে একটা অদ্ভুত পরিবর্তন আসে। মানে থানার সেই পাশবিক নির্যাতনের পর ডিবি অফিসের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ অন্যরকম, যাকে বলে এক কথায় অপ্রত্যাশিত। পার্থক্যটা ছিল যাকে বলে আকাশ পাতাল। থানায় ঢোকার সাথে সাথেই যেখানে শুরু হয়েছিল নির্যাতন, সেখানে ডিবি অফিসে তাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করা হলো, ফাহাদ সাহেব, কি করেছেন আপনি? শুধু তাই না, তাকে খাবার দেয়া হলো, ফার্স্ট এইডও দেয়া হলো। একই সিস্টেমের এই দুটো ভিন্ন রূপ দেখে তিনি নিজেই হতবাক হয়ে গিয়েছিলেন। সবচেয়ে সাররিয়েল বা পরাবাস্তব মুহূর্ত ছিল সম্ভবত এটাই। জিজ্ঞাসাবাদের সময় একজন ডিবি অফিসার তাকে বলে বসলেন যে তার মেয়ে ফাহাদ স্যারের অনলাইন ক্লাসের ছাত্রী। মানে যে শিক্ষকের ভিডিও দেখে অফিসারের মেয়ে কেমিস্ট্রি শিখছে, সেই শিক্ষকই আজ তার সামনে একজন আসামি। পরিস্থিতিটা যে কতটা অদ্ভুত ছিল এই একটা ঘটনাই তা পরিষ্কার করে দেয়। চলুন এবার এই যাত্রার শেষ এবং সম্ভবত সবচেয়ে অপ্রত্যাশিত অধ্যায়ে প্রবেশ করা যাক। কেন্দ্রীয় কারাগারের ভেতরের জগৎটা বাইরের মানুষের কল্পনা থেকে যে কতটা আলাদা তা জানলে সত্যি অবাক হতে হয়। জেলের ভয়াবহতার কথা ভেবে যেখানে মানুষ আতঙ্কিত হয়, সেখানে ফাহাদ স্যারের প্রথম অনুভূতি ছিল স্বস্তির। অদ্ভুত, তাই না? কারণ জেলখানার সাজানো বাগান, খোলা মাঠ আর নীল আকাশ দেখে তার মনে হয়েছিল, যাক, অন্তত এখানে কেউ তাকে মারবে না। থানার নির্যাতনের পর এই পরিবেশটাই তার কাছে অনেক বেশি নিরাপদ মনে হয়েছিল। জেলের জীবনের কঠিন বাস্তবতাটা বোঝার জন্য এই একটি শব্দই যথেষ্ট, এলিশ ফাইল। শব্দটা শুনলেই কেমন একটা ছবি চোখে ভাসে, তাই না? এটা শুধু জায়গার অভাবের কথা বলে না, বরং সেই দমবন্ধ করা অনুভূতিটাকেও তুলে ধরে, যেখানে মানুষ ইলিশ মাছের মতো গায়েগা লাগিয়ে এক কাত হয়ে ঘুমাতে বাধ্য হয়। প্রতিটি নিঃশ্বাসও যেন আরেকজনের সাথে ভাগাভাগি করে নিতে হয়। এখন আমরা দেখব জেলের দেয়ালের ভেতরে কিভাবে সম্পূর্ণ ভিন্ন এক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে টাকাই আসলে সবকিছু নিয়ন্ত্রণ করে। দেখুন, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হল টাকা। টাকা থাকলে জেলের জীবনটা পুরোপুরি অন্যরকম। সরকারিভাবে যে খাবার দেওয়া হয় তা মুখে তোলার মতো না, কিন্তু টাকা থাকলে দোকান থেকে নিজের পছন্দের ডিম ভুনা, সবজি, মাছ সব কেনা যায়। সাবান, শ্যাম্পুর মতো জরুরি জিনিসও পাওয়া যায়। টাকা এখানে আরাম আর কষ্টের মধ্যে একটা পরিষ্কার দেয়াল তুলে দেয়। জেলখানার ভেতরে এই যে জটিল অর্থনৈতিক ব্যবস্থা, এটা একটা অঘোষিত নিয়মেই চলে। পরিবারের সাথে যোগাযোগের জন্য কারারক্ষীকে টাকা দিতে হয়, আবার দেশের খবর জানার জন্য একটা আলাদা রেট আছে। এখানে সবকিছুই আসলে টাকার বিনিময়ে সম্ভব। এবার আসি গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে।
জেলের চার দেওয়ালের ভেতরে যখন বাইরের পৃথিবীর কোনো খবর পৌঁছানো প্রায় অসম্ভব, ঠিক তখনই সেই অবিশ্বাস্য সংবাদটা এলো। তারিখটা ছিল 5ই আগস্ট। একজন কারারক্ষী সেই অবিশ্বাস্য খবরটা নিয়ে এলেন। সরকারের পতন হয়েছে আর শহরের মানুষ রাস্তায় নেমে উদযাপন করছে। এই একটা খবর জেলের ভেতরের সেই থমথমে পরিবেশকে এক মুহূর্তে বদলে দিয়েছিল। ফাহাদ স্যারের এই কথাটা তার ভেতরের রূপান্তরটা পরিষ্কারভাবে তুলে ধরে। যে মানুষটা কদিন আগেও ছিলেন একজন ভীত, নির্যাতিত বন্দী, তিনিই পরিস্থিতি বদলে যাওয়ার পর জেলের ভেতরে একজন নেতা হয়ে উঠলেন। তার ইমামতিতে পুরো জেল একসঙ্গে নামাজ আদায় করে, যা ছিল সত্যিই এক অসাধারণ মুহূর্ত। এই আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। ফাহাদ স্যারের এই যাত্রাটা আমাদের ভাবতে বাধ্য করে যে চরম অবিচারের মুখেও মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি, একে অপরের প্রতি সহমর্মিতা আর ভেতরের আত্মমর্যাদাবোধ কিভাবে শুধু টিকেই থাকে না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে।